আমাদের জীবনের চলার পথে অনেক রকমের অভিজ্ঞতার সম্মুখীন আমরা কম বেশি হয়ে থাকি। জীবনের অভিজ্ঞতার মতনই আমাদের প্রত্যেকটা ট্রিপেও কিন্তু অনেক রকম অভিজ্ঞতা হয়ে থাকে। সে অভিজ্ঞতা অনেকাংশ ভালো হয় এবং অনেকাংশ খারাপও হয়। ভালো খারাপ মিলিয়ে যেরকম জীবন, সেরকম প্রত্যেকটা ট্রিপও কিন্তু ভালো খারাপ মিশিয়ে হয়ে থাকে। আজকের এই পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই রাজধানী ট্রেন জার্নি, যেখানে অনেকটা অংশ ভালো থাকলেও বেশ খানিকটা অংশ কিন্তু প্রচণ্ডই খারাপ গেছে, বলতে পারো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সেই সমস্ত অভিজ্ঞতা কিন্তু থাকবে আজকের এই পর্বে, এবং আমার এই অভিজ্ঞতা তোমাদেরকে সাহায্য করবে ভবিষ্যতে এই জায়গায় জার্নি করতে, যাতে তোমরা আমার এই অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করো এবং তোমরা একই ভুল না করো আমার মতন। ব্লগ করছি কি করে, ভিডিও করছি কি করে সেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখি বাইরের অবস্থানটা কিছুটা এরকম। আজকে যদি এরকম ফগ থাকে তাহলে আমাদের ট্রেন লেট হতে কেউ আটকাতে পারবে না বিবি। ওই দেখো মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে, কিছু পোলা পাইন, ওই তিনজন গেল। গুড মর্নিং, ডে 10 ফ্রম দিল্লি। আজকে দিল্লিকে বিদায় জানানোর দিন। তবে ভিডিওর শুরুতে যখন দিল্লিতে এসেছিলাম তখন বলেছিলাম দিল্লি কতটা আমার দিল জিততে পারে সেটা দেখার বিষয়। প্রথমেই আসি পজিটিভ দিকে। পজিটিভ দিকের মধ্যে প্রথমেই আসে দিল্লি জায়গাটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রিনি প্রচণ্ডভাবে আছে, আর বিভিন্ন রকম পাখি দেখা যায়, বিশেষ করে টিয়া পাখি চারিদিকে ভর্তি। আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে এখানে প্রচুর টিয়া পাখি আছে। কলকাতাতে সেরকমভাবে টিয়া পাখি চোখেই পড়ে না, খুব বেশি হলে ভিক্টোরিয়ার কাছে বেশ কিছু টিয়া পাখি চোখে পড়ে এখনও পর্যন্ত। তারপরে আসে এখানকার প্রত্যেকটা লোক, পুলিশ, অটো কাকু, টোটো কাকু, প্রত্যেকটা লোক প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে। যেহেতু আমি বাইরে থেকে এসেছি, ওরা খুব ট্যুরিস্ট ফ্রেন্ডলি। যেহেতু ট্যুরিস্ট ফ্রেন্ডলি সেই কারণেই কিন্তু ওরা খুব ভালো মতন ওরা লোককে আপ্যায়ন করতে পারে, বিনা মাতলাবে কিছু না বলে নিজে থেকে এসে কিন্তু ওরা হেল্প করে। এখানে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে রাস্তায় প্রত্যেকটা কুকুরের গায়ে কিন্তু গরম জামা আছে, কারণ এখানে 7 ডিগ্রি 8 ডিগ্রি, কালকে কিন্তু ভোরবেলা 6 ডিগ্রি ছিল, আজকে 7 ডিগ্রি। তো সেই কারণে বলছি পশু পাখি এবং আমাদের নিজেদেরও যেরকম খেয়াল রাখা দরকার, পশু পাখিরও খেয়াল রাখা দরকার। প্রত্যেকটা কুকুরের গায়ে গরম জামা আছে এবং প্রত্যেকে রাস্তাঘাটে চারিদিকে কিন্তু পাখিদের খেতে দেয়। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে যেটা না বললেই নয়, এটা আমার কাছে সব থেকে পজিটিভ দিক, যে মানুষের সাথে সাথে পশু পাখিদেরও কিন্তু এখানে খেয়াল রাখা। শপিং প্রেমী তাদের কাছে এটা স্বর্গরাজ্য। যতই সরোজিনীতে যায়, জানপাত যাই, চাঁদনি চকে যায়, এই মার্কেটগুলো তো আছেই। এছাড়াও যে সাধারণ দোকানপাটগুলো আছে, ছোটো ছোটো মার্কেটগুলো আছে, সেখানেও কিন্তু তুলনামূলক জিনিসপত্রের দাম অনেক রিজনেবল যদি কম্পেয়ার করি তো আমাদের কলকাতার তুলনায়। যেমন ধরো আমি এই সামনে একটা দোকান থেকে একটা ব্যাগ নিয়েছি, যে ব্যাগটার দাম পড়েছে বলেছিল 500 টাকা, নিয়েছে একটু বার্গেনিং করে 400 টাকায় দিয়ে দিয়েছে। এবার ওই একই ব্যাগ, টোট ব্যাগ, ভালো কোম্পানির টোট ব্যাগ, সেই টোট ব্যাগ যদি আমি এখন নিউ মার্কেটে যাই, ও কম করে 1000 টাকা, খুব বেশি হলে 700-800 নিচে দিতই না। তো সেক্ষেত্রে আমি সেটা 400 টাকায় নিয়েছি, বুঝতেই পারছি। এতক্ষণ পজিটিভ দিকগুলো বললাম, এবার নেগেটিভ দিকগুলো বলি। নেগেটিভ দিকে প্রথমেই যেটা আসবে, আমার মায়ের পিক পকেট হয়ে গেছে অনেকগুলো টাকা। তো সেই কারণে আমি একটু নেগেটিভ দিক বলবো, কারণ এখানে কিন্তু সব জায়গাতেই মোটামুটি চোর ছ্যাচোরা থাকে, নিজেদের সাবধান থাকতে হয়। তা আমার মা বয়স্ক মানুষ, সেখানে খুব একটা বেশি কেয়ারফুল ছিল না, এই কারণেই হয়েছে। এখন তোমরা বলতে পারো যে এত টাকা পিক পকেট হয়েছে, তাহলে শপিংটা করলে কি করে? অবভিয়াসলি মার কাছে টাকা ছিল না, আমার কাছেও ছিল, এবং দেখো যেটা হয়ে গেছে, সেটা নিয়ে তো আমি দুঃখ করতে পারবো না, টাকাটা ফিরেও আসবে না, আর তাহলে আমি ঘোরাটাও তাহলে বন্ধ করতে পারবো না। তখন এই জন্যই আরও বেশি করে শপিং করে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আপনারা কীরকম টাইপের হয়েছে তোমরা দেখো। কুতুব মিনারে পিক পকেট হওয়ার পর, মানে বেসিক্যালি কি হয়েছে ডিটেলসে বলি, চেন খুলে টাকার ব্যাগটা বার করেছে, মানে একটা এরকম সাইজের বড় ব্যাগ ছিল, তার ভিতরে এরকম সাইজের ছোটো ব্যাগ ছিল, তার ভিতরে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টে টাকা ছিল। চেন খুলে ব্যাগটা নিয়েছে, ছোটো ব্যাগটা নিয়েছে, তারপর আবার চেন বন্ধ করে রেখে দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে। ইনস্ট্যান্ট যদি বুঝতে পারে যে চেন খোলা, তো নর্মালি মানুষ চিৎকার চেঁচামেচি করবে, যাতে সেই ব্যাপারটা না হয়। এতটা দক্ষতার সাথে যে পিক পকেটটা হয়েছে, মানে জাস্ট ভাবা যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এয়ার কোয়ালিটি যথেষ্ট খারাপ, যেটা তোমরা সবাই ইন্টারনেটে দেখতে পাচ্ছ।
তবুও বলবো এখানে গ্রিনি আছে, আরও বেশি করে কিন্তু গ্রিনি করতে হবে যাতে এই এয়ার কোয়ালিটিটা আরও বেটার হয়। আর একটা ব্যাপার বলি যেটা সব থেকে বেশি নেগেটিভ, তোমাদের সাথে অলরেডি ভিডিও আমি শেয়ার করেছি যে 1 ডে ট্যুরের যে বাসের সাথে ঘোরা সেই ব্যাপারটা। তোমরা যারা ভিডিও দেখেছো তারা ডেফিনেটলি জানো যে ওদের টাইম ম্যানেজমেন্টটা ঠিক না। এখানে ম্যাক্সিমাম কিন্তু আমি আগে থেকে ওয়ার্ন করছি, খুব বুঝে শুনে তোমরা এসে বুক করবে, কথা বলবে। যদিও আমি ডিটেলস শেয়ার করেছি তারপরেও বলবো খুব বুঝে করবে। অনেক রকম অনলাইনেও কিন্তু ওরা এরকম সার্ভিস দিয়ে থাকে এবং তোমরা যাচাই করে নেবে, নাহলে কিন্তু তোমরা জালিয়াতির শিকার হতে পারো। এটা একটা খুব বড় ব্যাপার, তোমরা বুঝে নিজেরা বুঝে যাচাই করে তবেই কিন্তু ওই বাসে করে ট্যুরটা করবে। এছাড়া আর কোনো নেগেটিভ দিক আমি দেখতে পাচ্ছি না আপাতত। আজকে দিল্লিতে শেষ দিন, একটু পরে বেরিয়ে যাব। রাজধানীতে ট্রেন আছে, 4:50 ট্রেন ছাড়ার কথা। এখন সবাই মোটামুটি রেডি, ব্যাগ প্যাক হয়ে গেছে, গাড়ি আসবে, উঠে স্টেশনের দিকে রওনা হব। সেই সমস্ত কিছু থাকবে কিন্তু এই ভিডিওতে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 4:50, মেসেজ আসে রিশিডিউল হয়েছে, টাইম হয়েছে 7:50। তোমাদের আমি আগেই দেখিয়েছি এখানে কিন্তু সকালবেলা প্রচুর ফগ হয়েছিল, সেই কারণে কিন্তু খুব সম্ভবত ট্রেনটা কলকাতা থেকে আসতে লেট করেছে, সেই কারণে কিন্তু যেতেও মানে ছাড়তেও লেট করছে। তবে দেখাচ্ছে এখনো পর্যন্ত যে ঠিক টাইমে রিচ করবে, দেখা যাক। এখন সব লাগেজ নামানো হলো, গাড়ি আসছে, উঠবো। বাড়ি থেকে বেরোনোর পর যখন স্টেশনে যাচ্ছি তখনও কিন্তু জানি না যে স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছে আরও একটি নতুন বিপদ। যদিও এইখানে অনেকটাই গাফিলতি আমার হয়েছিল, কারণ আমি অনেক বেশি কেয়ারফুল থাকিনি। সে বিপদের সম্পর্কে সামনেই তোমাদের জানাচ্ছি। বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি দিল্লি স্টেশনে, যেখানে কিন্তু শুরু হবে আরও একটি নতুন বিপদের কাহিনী। ফাইনালি আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। যদিও এখানে আমি আর ও আছি, বাকি সবাই অন্য গাড়িতে আসছে। আর এই পুচকুর বাবা গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে। পুচকুর বাবা আজকে আমাদেরকে ছাড়তে এসছে। বল পুচকুটা কি বলতে এত কম্পালসারি ছিল? পুচকু প্রচুর লাগেজ হয়েছে, এখন ওয়েট করছি বাকিদের জন্য। একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে আবার মেসেজ এসেছিল অ্যারাউন্ড 4:15 নাগাদ যে ট্রেন ছাড়বে 9:30, কিন্তু সেটা আমি দেখিনি, আমরা কেউই চেক করিনি। আমরা চলে এসেছি। যেই ট্রেনটা 4:50 ছাড়ার কথা ছিল, তারপর মেসেজ এলো যে 7:50 ছাড়বে, তারপরে আবার মেসেজ আসলো যে 9:30 ছাড়বে। তা আমি তো চেক করিনি, আমরা কেউই চেক করিনি। তো অবভিয়াসলি বুঝতে পারছো ট্রেন লেট। এখন স্টেশনে বসে আছি সবাই, দেখো এখানে লাইন দিয়ে সবাই স্টেশনে বসে আছে সমস্ত লাগেজ নিয়ে। এই মুহূর্তে আছি 15 নম্বর প্ল্যাটফর্মে, দেখা যাক 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার কথা। বাকি কি হয় তোমাদের আপডেট। আবার একটা দুঃসংবাদ দিই, আরও একবার পিক পকেট হলো। আমরা স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম, এই যে প্ল্যাটফর্মে আসছিলাম, আস্তে আস্তে আমার পিসির ব্যাগটা এরকম সাইডে রাখা ছিল। সামনে যে চেনটা, ওখানে বেশ কিছু টাকা ছিল, পরিমাণে কম ছিল, অ্যাপ্রক্স 1000 টাকার মতন ছিল। তো এখানে এসে প্ল্যাটফর্মে এসে বসে যখন দেখছে যে চেনটা খোলা, সামনে চেনটা খোলা, ভেতরে যা টাকা ছিল কোনোটাই নেই, চেনটা বন্ধ করেনি, নেওয়ার পর বন্ধ করেনি। মানে এখানে প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষকে অ্যালার্ট থাকতে হবে যাতে এই ধরনের জিনিস, এই অপ্রীতিকর জিনিসগুলো কারোর সাথে না হয়। আমরা ভুক্তভোগী হচ্ছি, তোমাদেরকে জানাচ্ছি যাতে তোমরা বেশি করে অ্যালার্ট থাকো এখানে ঘুরতে আসলে। বুঝতেই পারছো, প্রথমে কিন্তু মায়ের সাথে হয় এবং এই যে এই ব্যাগটা থেকেই কিন্তু হয়েছিল, এই সামনে চেন থেকে জাস্ট তুলে নিয়েছিল, নিয়ে চেনটা আটকে দিয়েছিল। এখন একই রকম আরেকটা ব্যাগেই কিন্তু সেম জিনিস। স্টেশনে আসার পর দুটো অঘটন। এক, আমার পিসির ব্যাগ থেকে পিক পকেট হয়ে যায়। 2, মোবাইলে মেসেজ যেহেতু আমি চেক করিনি, সেই কারণে ট্রেন যে লেট জানতে পারিনি। এর মাঝখানে পেয়ে যায় খিদে, তাই ওয়াই নুডলস কিনেছিলাম 50 টাকা দিয়ে। ফাইনালি স্ক্রিনে নাম্বার উঠেছে 12306, কলকাতা রাজধানী এক্সপ্রেসে যেতে চলেছি। কোচ নাম্বার A5 এবং A6, যেটা ইঞ্জিনের একদম পরপরই আছে। তো স্ক্রিনে দিয়ে দিয়েছে, এখন বাজে 9:11। খুব শিগগিরই আশা করি প্ল্যাটফর্মে দিয়ে দেবে। 4:50 ট্রেন যখন এসে পৌঁছলো তখন ঘড়িতে বাজে 9:45। ট্রেন দেখে সত্যি কথা বলতে প্রচণ্ডই উত্তেজিত হয়ে পড়েছি আমি। ফাইনালি এসেছে আমাদের ট্রেন, এসেছে অনেকটা লেটে।
প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন আমাদের দিয়েছে এবং প্রত্যেকটা যাত্রী কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। মানে এতটা টাইম ওয়েট করার পর যখন ট্রেন আসে, মানে অনেকটা বলা যেতে পারে ধরে প্রাণ এলো টাইপের অবস্থা। এই হচ্ছে আমাদের ট্রেনের মধ্যে আস্থানা। আমার আর মায়ের দুজনেই কিন্তু লোয়ার সিট পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত লাগেজগুলো আমি বেঁধে দিয়েছি। ফাইনালি ট্রেনে উঠেছি। 9:45-এ ট্রেন এসেছে। যাই হোক, উঠলাম, সমস্ত রুমগুলো তোমাদের দেখালাম। এবার চারপাশটা ঘুরে দেখি। আমাদের দুজনে তো ভাগ করে এসেছে। একটা বগি আমরা আছি A5-এ, আমি আর মা, আর বাকি সবাই আছে A6-এ। চলো। এই হচ্ছে সামনের দিকে আয়না, এখানে ওয়াশ বেসিন আছে, আর এই দিকে হচ্ছে গেটটা, বাইরে দেবেন। এখানে ডাস্টবিনটা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো সামনের দিকে যাই, তোমাদের একটু বাথরুমগুলো দেখিয়ে দিই। আচ্ছা, এই বাথরুমটা লক আছে, এই বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি খানিকটা এইরকম, এটা হচ্ছে ইন্ডিয়ান, বেশ নিউ। চলে এসেছি পরের বগিতে, যেখানে আমাদের পরিবারের বাকি লোকজনরা আছে। এখানে দেখতে পাচ্ছ 4টে সিটই কিন্তু আছে। ওখানে চাদর, বালিশ, কম্বল সব দিয়ে গেছে, লাইট আছে, ওখানে এসি আছে। ভেতরের অবস্থানটা খানিকটা এরকম। এবারে চলো আরেকটা বাথরুম তোমাদের দেখিয়ে দিই। তখন তো শুধু ইন্ডিয়ানটা দেখালাম, এবার ওয়েস্টার্নটাও দেখিয়ে দিই। এখন ওয়েস্টার্ন টয়লেটটা ফাঁকা হয়েছে, এখানে একটু তারা ভেতরে ঢুকিয়ে দিই। এই হচ্ছে আয়না, এই হচ্ছে ওয়াশ বেসিন, ওখানে কিন্তু লিকুইড সোপ আছে, সে ব্যবস্থা আছে। এখানে যে ভেন্টিলেটর, এইটা হচ্ছে হ্যান্ড শাওয়ার, আর এই হচ্ছে ভেতরটা। 10:13-তে ট্রেন ছেড়েছে। আগে যেটা বললাম টাইমটা ভুল বলছিলাম, প্রায় 5 ঘন্টার উপর লেট। যাই হোক, 5 ঘন্টার উপর লেট হলেও প্রথমে ঢুকেই কিন্তু যেটা বলি, প্রথম দর্শনে কিন্তু যথেষ্ট ভালো জিনিসপত্র, সুন্দর সিট, 2টো জলের বোতল দিয়ে গেছে, কম্বল, চাদর, বালিশ সবই দিয়ে গেছে। ঘরের অর্ডারও কিন্তু দিয়ে গেছে, নিয়ে গেছে। একটু পরে খেতে দেবে, খাবো দাবো, বিছনা করে ঘুম দেবো। আর কি, খাবার আসলে তোমাদের সেটা দেখাচ্ছি। এই হচ্ছে রিডিং লাইট, এখানে কিন্তু পড়ার ব্যবস্থা আছে, বেশ ভালো। এখানে চার্জ দেওয়ার জায়গা আছে। এই হচ্ছে কার্টেন, আর ওইদিকে আছে জল। এই হলো হালকা ফুলকা আইআরসিটিসি লক্ষ্মী না, এটা কি দিয়েছে? চিকেন, এটা মনে হয় রাইস। ও, জিরা রাইস। আচ্ছা, আলু মটর সবজি। এটা ডাল, খুব সম্ভবত সিদ্ধ ডাল। এটা মা, সিদ্ধ ডাল না, সোমবার দিয়েছে ডাল, ভালো ডাল। আর আছে স্পুন, আর আছে রুটি কটা আছে। নো ময়দা, নো প্লাম অয়েল, ভেরি গুড। মিঠা 100 গ্রাম, 3 পিস আছে রুটি। সবার শেষে ভ্যানিলা আইসক্রিম দিয়েছে, যেটা আমি খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। আর একটুখানি জমলে ভালো হতো। যাই হোক, বিছনা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চাদর, কম্বল সব দিয়ে কিন্তু আমার বিছনা রেডি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, সমস্ত কিছু করা হয়ে গেছে, তোমাদের দেখালাম। এবার শুয়ে পড়েছি। মা ওখানে অলমোস্ট ঘুমিয়েই পড়েছে। যাই হোক, এখন বাজে ঘড়িতে 11:45, ঘুমানোর সময় হয়ে গেছে। এখন ঘুমাবো, তারপরে বাকি সমস্ত কিছু কালকে সন্ধ্যায় সকালবেলা শেয়ার করছি। তবে এখনো পর্যন্ত যে টাইমটা দেখাচ্ছে 5:52-তে পৌঁছবে এই ট্রেনটা হাওড়াতে। সুতরাং বুঝতেই পারছো ট্রেন অনেকটা লেট, তাতে কোনো সমস্যা নেই সত্যি কথা বলতে, কারণ খাওয়া দাওয়া চলছে, ট্রেনটা খুব স্মুথ চলছে, জার্কিংটা খুব কম, বেশ ভালো রকমই চলছে। তো সেই কারণেই ট্রেনটা লেট হলো, পুরো গায়ে লাগছে না। এইখানে কিন্তু পর্দা দেওয়ার সিস্টেম আছে, প্রত্যেকটা এরকম কূপের ভেতরে পর্দা দেওয়া থাকে, মানে প্রাইভেসি মেনটেন করার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। গুড মর্নিং, এখন সকাল 7:40 বাজে। বাইরে মারাত্মক ফগ,
ট্রেন অলমোস্ট 12 ঘন্টা লেটে চলছে, আর এখনও পর্যন্ত কিন্তু কানপুর বেরোয়নি, এখনও কানপুর বেরোতে পারেনি। খুব ধীমি গতিতে কিন্তু ট্রেনটা ছাড়ছে। সারা দিন মানে এতদিন থাকলাম দিল্লিতে, তখন ফগ ছিল না, হঠাৎই 3 তারিখ থেকেই ফগটা হওয়া স্টার্ট করলো। তোমাদের দেখেছি সকালবেলা মারাত্মকভাবে ফগ ছিল, তা আমি যখন দেখেছি একটু কমেছিল, এখন সাংঘাতিক ফগ আর কি। যাই হোক, ওয়েট করছি সকালবেলা বেডটির জন্য, তারপরে দেখা যাক কী হয়। এখানে টোটাল কিন্তু 12টা স্টেশন আছে, 12টা স্টেশনে গিয়ে কিন্তু থামবে। এখানে আছে ঝালমুড়ি, ম্যাঙ্গো জুস আর এই যে বাদাম চাট যেটা। তবে এখনো পর্যন্ত ব্রেকফাস্টটা আসেনি, আমাকে বললো কানপুর থেকে ব্রেকফাস্ট উঠবে। আর এখন বাজে হচ্ছে 9:42, আর কানপুরে ঢুকবে দেখাচ্ছে 10টা। যতক্ষণ পর্যন্ত কানপুরে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে গেল, যাতে আমরা খেতে পারি। ও স্ট্র আছে এটার সাথে খাওয়ার জন্য। আমাদের পৌঁছানোর কথা ছিল দুপুর 12:15-তে, আর আমাদের দেখাচ্ছে এখন রাত্রি 12:47 ট্রেনটা পৌঁছাবে। একটাই অলমোস্ট, এবং 12 ঘন্টার উপরে কিন্তু লেট যাচ্ছে ট্রেন, কারণ প্রচণ্ড কুয়াশা। খবর একটু আগে দেখলাম দিল্লিতে এই বছর নাকি কালকে সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে, এবং অনেকগুলো ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছে। আমি তোমাদের দেখিয়েছিলাম সকালবেলা প্রচুর পরিমাণে ফগ ছিল, তাও তো আমি যখন দেখেছি একটু ভিজিবল ছিল, তার আগে নাকি আরোই ভিজিবল ছিল না। যাই হোক, এখন বাজে 10:29, এখনো পর্যন্ত কানপুরে এসে পৌঁছয়নি, যদিও কানপুরে এসে ঢোকার কথা ছিল 10:23 পেরিয়ে গেছে, 10:29 বাজে এখন। দেখা যাক কতক্ষণে ঢুকবে, যদিও কানপুর লোকালিটিতে ঢুকে গেছে কিন্তু স্টেশনে এখন পৌঁছয়নি। এই হচ্ছে সেই স্টেশন যাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, মানে চোখ এবার কি বলবো তৃপ্তি পেল এই সুন্দর স্টেশনটা দেখে। এই স্টেশনটার নাম হচ্ছে কানপুর, মানে ট্রেনটা জাস্ট ঢুকছে আর কি। যাই হোক, স্টেশনটা কিন্তু বেশ সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে দুপাশে এসকেলেটার আছে ওঠানামা করার জন্য, বেশ ভালোই কিন্তু স্টেশনটা। সরি, ফাইনালি কানপুরে এসে পৌঁছেছে। কানপুরে হল্ট হচ্ছে 5 মিনিটের জন্য এখানে দাঁড়াবে। এখানে আমাদের ব্রেকফাস্ট উঠবে, তারপর আমরা ব্রেকফাস্ট খেতে পারবো। এখন অং ছং নিয়ে তখন ধরে খাচ্ছিলাম। এই ট্রেন একটা সুবিধা আছে কি, ইচ্ছা মতন খাবার আসে, ইচ্ছা মতন মুখটা চালানো যায়। যাই হোক, উঠেছে ব্রেকফাস্ট, চলো ট্রেন এবার ছাড়বে, সিগন্যাল দিচ্ছে। এই ট্রেনের ফার্স্ট ক্লাসে ভাড়া হচ্ছে 5,155 টাকা, এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 4,140 টাকা, এবং এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 3,020 টাকা। আমার আর মায়ের আমাদের দুজনের ভাড়া পড়েছে 8,045 টাকা, এবং এই টাকাটা কিন্তু ভাড়াটা কিন্তু আপ ডাউন হতে পারে, এবং আমাদের খাওয়ার অপশান কিন্তু দেওয়া ছিল, সেটা ছিল কিন্তু নন ভেজ। এই ট্রেনের ফার্স্ট ক্লাসের কিন্তু 2টো কোচ আছে, আর এসি 2 টায়ারের কিন্তু কোচ আছে 6টা, এবং এসি 3 টায়ারের কিন্তু কোচ আছে 11টা। এবারে চলো ব্রেকফাস্টটা দেখা। এখানে ডবল ডিমের অমলেট আর 2টো আলু আছে, যেটাকে বলা হয় ফ্রেঞ্চ ফ্রাই, এবং এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটার মধ্যে 2 পিস কিন্তু ব্রেড আছে, এবং খুব সম্ভবত এটা ব্রাউন ব্রেড। এটা হচ্ছে কফি স্যাশে, আর এইখানে একটা আছে কেচাপের স্যাশে, আর ওই দিকে একটা আছে এই যে বাটারের স্যাশে, এবং অবশ্যই সঙ্গে একটা স্পুন আছে। এরকম সুন্দর করে ট্রেতে সাজিয়ে দিয়েছে, যার জন্য ভালো লাগছে। আছি রাজধানীতে, কিন্তু অ্যাডভার্টাইজ হচ্ছে বন্দে ভারতে। প্রত্যেকটার উপরে দেখো লেখা আছে বন্দে ভারত। একটা বাটার চিকেনের মতো লাগবে। এখানে আছে ডাল, এখানে প্লেন রাইস, আলু,
সর্বশেষে আছে টক দই, যদিও আমি আইসক্রিম খেয়েছিলাম। এইমাত্র লাঞ্চ করে উঠলাম আর সেই সাথে ট্রেন পৌঁছে গেছে উপাধ্যায় জাংশনে। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিটের জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড হল্ট হলো এখানে। আশা করছি মেকআপটা করতে পারবে। অলমোস্ট 13 ঘন্টা কিন্তু লেট যাচ্ছে ট্রেন। উপাধ্যায় জাংশনের আগে প্রয়াগরাজ জাংশন কিন্তু পেরিয়ে গেছে, তখন আমি খাচ্ছিলাম। আর এখন দেখতে পাচ্ছ ট্রেনের কিন্তু হুইসেল বেজে গেছে, অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। চলো, এখন অনেকটা পথ কিন্তু বাকি আছে। সামনে কিন্তু আসবে পাটনা, পাটনাতে কিন্তু এখানে ট্রেনটা দাঁড়াবে। দুবার হলো পিক পকেট, তার উপরে ট্রেন লেট। পরবর্তী যে সমস্ত প্ল্যানগুলো ছিল সেগুলো হয়ে গেল চপাট। এত খারাপের মধ্যেও যে জিনিসটা আমার ভালো লাগে ট্রেন জার্নিতে, সেটা হচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য, যেটা সত্যি কথা বলতে অসাধারণ লাগে। এতক্ষণ সবুজে ঘেরা ছিল, আর এখন হঠাৎ করে দেখো কি পরিমাণে কুয়াশা কুয়াশা। সব কিছু খারাপের মধ্যে এটাই ভালো। এই মুহূর্তে আছি পাটনা স্টেশনে। 999 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে পাটনা। এখানে কিন্তু 5 মিনিটের জন্য দাঁড়াবে। সময় হচ্ছে 5:36। এই হচ্ছে পাটনা স্টেশন। পা রাখলাম, যদিও এখনও বিহারে আসা হয়নি, কখনো ঘোরা হয়নি, বাট প্ল্যান আছে ডেফিনেটলি। আর এই হচ্ছে আমার কোচ। স্টেশনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর হ্যাঁ, সিকিউরিটির ব্যাপারে কিন্তু খুবই ভালো। ওভারঅল আমার কিন্তু পাটনা আসার ইচ্ছা রইল। বাদাম চিট এসেছে 2টো সন্ধেবেলার জল খাবারে, আর আছে টি কিট, যেটা আমি খাবো না। আর এই হচ্ছে ঝালমুড়ি, আর ওই হচ্ছে মা ভাবছে কখন যাবে বাড়িতে। আজকে ট্রেনটা লেট হওয়ায় পুরো প্ল্যান চপাট। মানে যেখানে আমাদের 12:15 পৌঁছানোর কথা, সেখানে পৌঁছবো রাত্রির 1:30। এখন যা দেখাচ্ছে মানে 13 ঘন্টার উপরে ট্রেনটা লেট। মানে পুরো প্ল্যান চপাট। এটা অ্যাকচুয়ালি ট্রেনেরও দোষ না, যেহেতু কুয়াশা ছিল সেই কারণে, সেফটির কারণেই লেটটা হচ্ছে। খাওয়া দাওয়া আসছে ঠিক আছে, বাট একটা টাইমে গিয়ে বোর হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, বাইরের দরজা খুলে দাঁড়াতে দিচ্ছে না। মানে এত, আমি অলরেডি 2বার বকা খেয়ে গেছি, তাই আমি আর চেষ্টাও করছি না। জেসিডিতে এসে পৌঁছালাম একদম 9:01। এখান থেকে ঠিক 4 মিনিট পরে কিন্তু ট্রেনটা ছাড়বে। 24 ঘন্টা ট্রেনে অলরেডি কাটিয়ে ফেলেছি, আর দিচ্ছে না। অবস্থা খারাপ। মানে ট্রেন লেট হলে কী পরিমাণে যে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় সেটা বোঝা যায় না। আজকে আমি মানে ব্লগ করছি কী করে, ভিডিও করছি কী করে, সেটা আমিই জানি। কারণ নর্মালি সবাই শুয়ে পড়েছে, লাইক আমার মা পুরোই শুয়ে পড়েছে, আর উঠছে না। বলে শুয়ে থাকা কি হয়, যাই হোক, আশা করি তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো। এখন টাইম দেখাচ্ছে যে 1:30-এ আমরা পৌঁছবো হাওড়া। এখন যে টাইমটা দেখাচ্ছে সেই অনুযায়ী দেখা যাক সেই টাইমে পৌঁছতে পারি কিনা, কিংবা তার আগে পৌঁছতে পারি কিনা। রাজধানীতে 8,000 টাকা দিয়ে টিকিট কাটার পর যদি রাতে ডিনারে আসে এরকম খিচুড়ি, সত্যি কথা বলতে মাথাটা যায় গরম হয়। তার উপর ট্রেনটা রাত্রেবেলায় ট্রেন জার্নি করার ইচ্ছা থাকলো। পেরোচ্ছে হচ্ছে মধুপুর। 1436 কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে এসে পৌঁছলো বর্ধমান স্টেশনে। এবার বর্ধমান থেকে হাওড়া যেতে লাগবে অ্যাপ্রক্স 1 ঘন্টার মতন। 1 ঘন্টার মধ্যেই ঢুকে যাবে। এখন 11:30 বাজে রাত্রির। 12:30 মধ্যে আশা করছি আমরা হাওড়াতে ঢুকে যাব। এর আগে মধুপুর গেছে, মধুপুরেও কিন্তু কিছুক্ষণ হল্ট ছিল। তখন আর আমি ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, খাচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু হাওড়া আমরা রিচ করবো। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো বর্ধমানে। এইদিকে তোমরা হয়তো ভাবছো এই তো বর্ধমানে পৌঁছে গেছে, ব্যাস সমস্যা সব সমাধান। কিন্তু না, সমস্যা এখনও একটা বাকি ছিল। তার কারণ আমি স্টেশনে 12:30 নাগাদ আসতে বলেছিলাম গাড়ির ড্রাইভারকে, কিন্তু ট্রেন এসে পৌঁছায় 1:30টায়। সুতরাং যিনি ড্রাইভার ছিলেন তিনি 1 ঘন্টা ওয়েট করতে করতে গাড়িতেই ঘুমিয়ে পড়েন, তা আবার ফোন সাইলেন্ট করে। যার ফলে স্টেশনে পৌঁছানোর পর কিন্তু তাকে আমি খুঁজে পাই না, এবং ফোন করে করে আমি হয়রান হতে থাকি। অগত্যা অনেক খোঁজাখুঁজি পর প্রায় 1:45 নাগাদ তাকে পাওয়া যায়, এবং তার গাড়িতে আমি অবশেষে উঠে বসি পরের গন্তব্যে যাওয়ার জন্য, অর্থাৎ বাড়িতে পৌঁছানোর জন্য।
রাত্রির বেলা মোটামুটি 2:30 নাগাদ আমি পৌঁছাই বাড়িতে। এখানেই আমার গল্পটি ফুরোলো এবং পরের প্ল্যানটি চপাট হলো। দেখা হচ্ছে পরের পর্বে খুব শিগগিরই।